জয় হিন্দ অ্যাসপিরেন্টস, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। ডাব্লিউবি এক্সাম, জিডি এক্সাম সমস্ত এক্সামেরই কিন্তু তোমরা টেন্টেটিভ ডেট জেনে গিয়েছো যে কোন সময় ডাব্লিউবি এবং জিডি এক্সাম হবে। এখন শুধু লক্ষ্য স্থির করে মনোযোগ সহকারে পড়াশোনা করা। সেই জন্য আমাদের বাংলা ডিফেন্স একাডেমির তরফ থেকে অলরেডি কিন্তু ক্লাস আগেই শুরু হয়ে গিয়েছে। যেমনটা তোমরা জানো যে জিডির ক্লাস কিন্তু আমাদের নেতাজি সুভাষ ব্যাচে চলছে, সেটা প্রায় 3 মাস নাগাদ চলছে। ডাব্লিউবির যেটা ক্লাস সেটাও প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, 2 মাসের আই থিঙ্ক বেশি হচ্ছে। ডাব্লিউবির মিশন পুলিশ ব্যাচ চলছে, যেটাতে ডাব্লিউবি স্টুডেন্টদের জন্য ফোকাস করে একের পর এক ক্লাস কিন্তু আমাদের কন্টিনিউ চলছিল। এবার দেখো তোমার হাতে মোটামুটি 3 মাস 2.5 মাস এর মতো টাইম আছে। এর মধ্যে খুব ভালোভাবে প্র্যাকটিসটা থাকা চাই। সেই জন্য কিন্তু একের পর আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আজকে প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে আমাদের 2, প্র্যাকটিস সেট নাম্বার 2। এর আগে একটা প্র্যাকটিস সেট অলরেডি আমি করিয়ে দিয়েছি। পুরো প্র্যাকটিস সেটে দেখবে যেমনটা কোশ্চেন তোমাদের ডাব্লিউবি বলো জিডি বলো সেখানে আছে, সেই লেভেলেরই কোশ্চেন কিন্তু তোমরা এখানেও পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, এটা ডাব্লিউবি এসএসসি জিডি দুটো ক্ষেত্রেই কিন্তু খুব কার্যকারী, কারণ আমি মিক্সড আকারে কিন্তু ডাব্লিউবি এবং জিডিটা তোমাদের করাচ্ছিলাম, যেহেতু তোমার কোশ্চেন প্রায় একই রকম আসে। সরাসরি চলো, কারণ এই প্র্যাকটিস সেটগুলো খুব গুরুত্বপূর্ণ হবে পরীক্ষার ক্ষেত্রে, যে এক্সামে আমরা কীভাবে এগুলো ট্যাকেল করব। এই যে দেখো, আমাদের ডাব্লিউবি মিশন পুলিশ ব্যাচ, যারা ডাব্লিউবিপির স্টুডেন্ট, ডাব্লিউবিপির ব্যাচ তোমরা ফলো করতে চাও, এই রুটিনটা স্ক্রিনশট করে নাও। এই রুটিন অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত ক্লাস আসে। আর এএসসি জিডির জন্য নেতাজি সুভাষ ব্যাচ, সেটা কিন্তু এই রুটিন অনুযায়ী চলে, সেটা নতুন করে বোঝানোর আমার কিছু নেই। চলো, কারণ সময় হাতে আমাদের খুব কম আছে, খুব ভালোভাবে কোশ্চেন সলভ করতে হবে এবং এই মুহূর্তে দেখো মনোযোগ সহকারে পড়াশোনা করো। প্রথমেই একটা রিমাইন্ডার দিয়ে দিই, বর্তমান সময় ইউটিউবে গেলেও তুমি যেখানেই যাও এমন একটা মহল তৈরি হয়েছে যে যেই বলছে সেই বলছে যে প্রচুর পড়াশোনা করতে হবে, এই করতে ওই করতে না। মাথা ঠান্ডা করো, লক্ষ্য স্থির করো যে আমার সিট একটা দরকার, কাট অফ হাই যাচ্ছে, আমাকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এদিক ওদিক বেশি বিভ্রান্ত না হয়ে, যারা একটু এক্সপিরিয়েন্স তারা আমার কথাগুলো রিলেট করতে পারবে, বেশি বিভ্রান্ত না হয়ে তোমার যেখানে ভালো লাগে, যেই স্যারকে ভালো লাগে সেখান থেকে তুমি জাস্ট পড়াশোনাটা তাকে কেন্দ্র করে করো, ঠিক আছে? আজকে একটু এখানে, কালকে একটু ওখানে, পরশু একটু এখানে পড়াশোনা করা হয় না। এভাবে পড়াশোনা করলে সাকসেস পাওয়া যায় না, ঠিক আছে? যে কোনো এক জায়গাকে তুমি ধরে সেটা চলো, তোমার যেই স্যারকে অফলাইন হোক অনলাইন হোক যেখানে তোমার ভালো লাগে সেখান থেকে ধরে পড়াশোনাটা স্টেপ বাই স্টেপ আগাও। নাহলে কিন্তু গিয়ে দেখবে যে সারাটা 3 মাস ধরে তুমি দৌড়িয়েই গেলে আলটিমেটলি খুব ভালো কিছু কিন্তু ফায়দা হলো না। চলো, প্রথম অঙ্ক করা যাক এবং এক এক করে অঙ্ক করবো। সমস্ত কিছু অ্যাডভান্স লেভেল, তোমার বেসিক লেভেল, সমস্ত কিছু অঙ্ক আমরা একবারে এখানে কম্বাইন্ড আকারে পাবো। তোমরা কতগুলো করতে পারো সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, প্রথম কথা, 3p - 7 ডিগ্রি আর 2p প্লাস হচ্ছে 12 ডিগ্রি। প্রথমেই একটা কোশ্চেন নিয়েছি আমাদের কোণের ওপর, ঠিক আছে? তো এরা পরস্পর বলেছে পূরক কোণ। কী কোণ? পূরক কোণ। তাহলে পি এর মান কত? এবার কথা হচ্ছে পূরক কোণ আর সম্পূরক কোণ। তোমরা সবাই জানো মোটামুটি, যারা ত্রিভুজ পড়েছো, পূরক কোণ যে হয়, পূরক কোণ দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। আর সম্পূরক কোণ যেটা আমরা ছোটোবেলায় এগুলো পড়ে থাকি ক্লাস 8-9 বইয়ে, সম্পূরক কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি, ঠিক আছে? ভালো কথা। তাহলে আমাদের দরকার পূরক কোণ। পূরক কোণ মানে প্রথম কোণ দ্বিতীয় কোণ যোগ করলে 90 ডিগ্রি পাবো। তাহলে বলতে পারি 3p - 7 ডিগ্রি, ঠিক আছে, প্লাস করে দেবো কতটুকু বলো তো? 2p প্লাস 12 ডিগ্রি। এই দুটো ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হবে বলো তো? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি জাস্ট সাইনটা চেঞ্জ করো, প্লাস কত হবে? 2p প্লাসে প্লাস কত হবে? 12 ডিগ্রি, তাই তো? ইজিক্যাল টু 90। এই পি দুটোই প্লাস আছে, দুটো প্লাস করলে কত হচ্ছে? 5p। ইজিক্যাল টু দেখো, একটা প্লাস একটা মাইনাস মানে কি? বিয়োগ হবে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে বলো তো? আচ্ছা, এদিকে করে দিচ্ছি, হ্যাঁ, দেখো প্লাস কত হবে বলো তো? 5 হবে। ইজিক্যাল টু কত? 90 হবে। তার মানে বলতে পারি 5p ইজিক্যাল টু 5 এদিকে আসবে। 90 - 5 মানে কত? 5p ইজিক্যাল টু কত বলো তো? 85। 85 যদি হয়, পি এর ভ্যালু কত বলো তো? 85/5। তাহলে 5 17 কত হয়? 85। পি ইজিক্যাল টু কত? 17। তাহলে পি এর ভ্যালু কত বলো তো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 17। তোমাদের কোশ্চেনগুলো সেভাবেই করাবো যাতে এক্সামে আমার সেইভাবে প্র্যাকটিসটা করতে পারি, ঠিক আছে? চলো, যেমন এই কোশ্চেনটা আমাদের বলেছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে। এই পুরো এই সংখ্যাটার মধ্যে এ এবং বি এর জায়গায় এমন কিছু বসাও যাতে সংখ্যাটা 2 এবং 5 দিয়ে দুটো দিয়ে ভাগ যায়। তো কোনো সংখ্যা 2 এবং 5 দিয়ে যখন ভাগ যাবে, তাহলে তোর মানে বোঝো শেষের দুটো সংখ্যা কি হতে পারে? সংখ্যাটাকে তুমি 2 দিয়ে এবং 5 দিয়ে ভাগ করবে, তাহলে অবশ্যই লাস্ট ডিজিট কী হবে? জোড়া সংখ্যা আসতে হবে 2 দিয়ে যখন ভাগ করবো, হ্যাঁ কি না? আর 5 দিয়ে যখন ভাগ করবো, হয় এটা জোড়া আসতে হবে, আর না হলে 0 অথবা কত আসতে হবে? 5 হতে হবে। ল্যাঙ্গুয়েজটা ভালো করে বোঝো কী হবে। আমি ভালো করে বলছি, কি বোঝার চেষ্টা করে দেখো।
2 দিয়ে যখন ভাগ করব শেষের সংখ্যাটা অবশ্যই কী সংখ্যা হতে বলো তো, জোড় সংখ্যা, জোড়। তাহলে তুমি জোড় আছে দেখো, নেই, জোড় আছে নেই, জোড় আছে নেই, তাহলে একটাই জোড় আছে। আবার পেছনে জোড় মানে কি, শূন্য আছে, ঠিক আছে, ভালো কথা, মানে শূন্য হলেও তো 2 দিয়ে কাটা যায়, জোড় অথবা শূন্য সংখ্যা, 2 এর ডিভিজিবিলিটি। কিন্তু কথা হচ্ছে 5 দিয়েও যাবে, 5 দিয়ে দেখো এটা কাউকে ভাগ যাচ্ছে, 5 দিয়ে এটাকে ভাগ যাবে, কিন্তু পেছনে তো বিজোড় সংখ্যা হচ্ছে না, তাহলে অ্যান্সার কত বলো তো 50। তাহলে মানে কথা হচ্ছে এখানে সংখ্যাটা হবে, এই পুরোটা আসবে, এটা 05 হবে। 05 যদি বসে তার মানে বলতে পারি a ইজিক্যাল টু কত 0 আর b ইজিক্যাল টু কত বলো তো 5। এটা বসালে ইকুয়েশনটা পুরোপুরি মিলে যাবে, কারণ কি আছে বলো তো, এটা 05 না 50, ঠিক আছে, 5 যদি হয় তার মানে বলতে পারি যে a এর ভ্যালু কত আছে, এর ভ্যালু কত আছে বলো তো, দেখো এর ভ্যালু কত আছে 5 আর বি এর ভ্যালু কত আছে বলো তো 0। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু কত আছে বলো তো 0, এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু কত আছে 0, ঠিক আছে। এইটুকু জায়গায় তোমাকে বুঝতে হবে, যে বাকি অপশনগুলো টেস্ট করলে আমি কিন্তু পাবো না, শুধুমাত্র অপশন ডি গেলেই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, যারা আমাদের এসএসসি জিডির পেইড ব্যাচ চাও, যে এসএসসি জিডির জন্য আমরা এমনভাবে একটা প্রিপারেশন নিতে চাই যেখানে কমেন্ট আকারে সমস্ত কিছু পাবো, দেখো আমাদের এখানে কী কী দেওয়া আছে, ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে সমস্ত কিছু, লাইভ ক্লাস, পিডিএফ, সেকশনাল টেস্ট, অনলাইন ফুল লাইভ টেস্ট, সমস্ত কিছু পাওয়া যাবে। তার জন্য তোমাকে এই নাম্বার, যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং তার জন্য তোমাকে শুধু 599 পে করলেই হবে। প্রচুর স্টুডেন্ট, শুধু আমাদের রাজ্যের নয়, আসামের, ত্রিপুরার বিভিন্ন জায়গার স্টুডেন্টরা কিন্তু এখানে এনরোল করছে এবং তাদের প্রিপারেশন খুব ভালোভাবে মজবুত করছে। নেক্সট কোশ্চেন দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে 15 এবং শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12, তাহলে শঙ্কুরের মোট পৃষ্ঠতল কত? নর্মালি ছবিটা দেখো আগে, হ্যাঁ ছবিটা দেখো কেমন হবে। শঙ্কুর ধরো একটা প্রশ্ন এরকম আছে, মানে শঙ্কু নর্মালি কেমন হয়, এরকম হয় তো, এবার এটা রাউন্ড থাকে। এবার ব্যাপারটা তুমি বোঝো, দেওয়া আছে কি তির্যক উচ্চতা মানে কোনটা, এটা 15, আবার শঙ্কুর উচ্চতা কত আছে 12, তাহলে ভূমিটা দরকার। এবার এটা একটা ট্রাইঙ্গেল হয়, ট্রাইঙ্গেলে কি অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কত হয় বলো তো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ তো 15 উপরে স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে লম্ব 12 উপর স্কোয়ার হয়ে যাবে, প্লাস কত ভূমি উপরে স্কোয়ার। তাহলে এটা কত হবে 225, এটা ইজিক্যাল টু কত হবে 144, প্লাস কত বলো তো ভূমির ওপরে স্কোয়ার। তাহলে এটা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 225 মাইনাস 144, বিয়োগ করলে কত হচ্ছে বলো তো 1, আর এখান থেকে যদি বলো 4, তাহলে হচ্ছে কত বলতো 8, হাতের 1 মিলে যাবে 81, ইজিক্যাল টু কত বলতো ভূমি স্কোয়ার। তাহলে কথা হচ্ছে ভূমি যদি বের করতে হয় রুট করে দেবে 181, তাহলে ভূমি ইজিক্যাল টু কতটুকু বলতো 9, কতটুকু হলো 9। এইটুকু অঙ্ক বের করা, কারণ যদি ভূমি স্কোয়ার ইজিক্যাল টু কত হয় 81 হয়, তাহলে ভূমির জন্য আমি কি রুট করে দেবো, √81 হবে, √81 মান কত হবে বলো তো 9। এইবার কথা হচ্ছে গিয়ে যে শঙ্কুর মোট পৃষ্ঠতলের ফর্মুলা কী আছে বলো তো, পাই আর ইন্টু কত বলো তো আর প্লাস এল, এটা হচ্ছে ফর্মুলা। এটা তোমাকে মনে রাখতে হবে শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। শঙ্কুর পৃষ্ঠতলে পাই আর, এবার তো অপশনগুলো পাই আছে, তাহলে পাই রেখে দাও। রেডিয়াস কতটুকু আছে 9 আছে, আর এখানে আর কত 9 প্লাস এল মানে তির্যক উচ্চতা কত বলো তো 15, তাই তো। তাহলে এখানে হচ্ছে কত 9, আর এদিকে গুণ করলে 9 5 কত হচ্ছে বলো 24, 4 9 36 6 হাতে কত 3, 9 2 18 3 21 216 পাই। তাহলে অ্যান্সার কত হবে বলো তো 216 পাই ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে হলে ব্যাপারটা, এই ছোটো ছোটো অঙ্ক জাস্ট খালি কনসেপ্টগুলো তোমাকে বুঝতে হবে। এবার কনসেপ্ট বোঝার জন্য তোমাকে কনসেপচুয়াল ক্লাস কিন্তু করতে হবে, আর সেই জন্য আমি তোমাদের মাঝে মাঝে কনসেপচুয়াল ক্লাসও নিয়ে আসবো, কোনো চাপ নেই। এই কোশ্চেনটা দেখো, একটি বর্গাকার কাগজ থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ম্যাক্সিমাম কোশ্চেন আমি তোমাদের চাচ্ছি অ্যাডভান্স লেভেলে করাতে, বেশিরভাগ কোশ্চেন আমি চাচ্ছি তোমাদের অ্যাডভান্স লেভেলে করাতে, যাতে কোনো সমস্যা তোমাদের না হয়, ঠিক আছে। বেশিরভাগ কোশ্চেন আমি চাচ্ছি অ্যাডভান্স লেভেলে করাতে, যাতে তোমাদের অ্যাডভান্স ম্যাথটা খুব ভালোভাবে হয়। কারণ এবার ডাব্লিউবি কোশ্চেন, জিডির কোশ্চেন যাই বলো, বিশেষ করে ডাব্লিউবির কোশ্চেন কিন্তু চেঞ্জ হবে, কারণ এতদিন ধরে প্রিপারেশন যদি চলছে, তাহলে স্টুডেন্টদের সেই ক্ষেত্রে প্রিপারেশন খুব ভালো হয়েছে। এই ক্ষেত্রে কোশ্চেন একটু মানে টাফ আসার সম্ভাবনাই কিন্তু বেশি। কোশ্চেনে বলেছে একটি বর্গাকার কাগজ থেকে কিছু অংশ প্রকার বৃত্তাকার এমনভাবে কেটে নেওয়া হয় যাতে সর্বাধিক সংখ্যক বৃত্ত পাওয়া যায়। যদি বর্গাকার কাগজের ক্ষেত্রফল 784 হয়, ঠিক আছে, সেমি হয়, তাহলে বলছে বৃত্তের সংখ্যা যদি 16টি হয়, তাহলে প্রত্যেক বৃত্তের পরিসীমা নির্ণয় করে। এবার দেখো ছবিটা তোমাকে ভালো করে বুঝতে হবে। বর্গাকার চিত্র ধরো এরকম আছে, এবার এটার ক্ষেত্রফল কতটুকু বলো তো 784। এবার তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, 784 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তাহলে আমি আগে এটার বাহুটা বের করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হয়, বাহু স্কোয়ার,
কী হয় বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার থাকলে রুট করবো 784, 784 বর্গমূল কত হয়, 784 বর্গমূল কত হয় 28 হয়, তাই তো 25, 625, 26, 28, তার মানে এটা কতটুকু 28, এটা কতটুকু 28। ক্লিয়ার? এইবার যেই জায়গাটা তোমাকে বলতে বলেছে যে এখানে আমরা 16টি বৃত্ত দ্বারা পূর্ণ করা হয়েছে, সেই বৃত্তের পরিসীমা কত। 16টি বৃত্ত মানে কি বোঝার চেষ্টা করো তুমি, প্রত্যেক লাইনে কটি করে বৃত্ত হবে, 4টি, তাহলে এদিকেও কটি হবে, 4টি হবে। এই তো সিনারিও হবে না, মানে এদিকেও 4 এদিকেও 4, এরকম করে এখানে হবে, এখানে হবে, এরকম হবে। জাস্ট সিনারিটা একটু বোঝো, নাহলে তুমি বুঝবে না। তাহলে এদিকে 4টি, এদিকে 4টি, কটি হলো 16টি। তাহলে 4 4 4 আর এদিকে 4 4 4 কতগুলো হবে, 16টি হবে। এই 16টি বৃত্ত মিলে মোট কতটুকু হবে বলো তো, এই এতটা ক্ষেত্রফল হবে, হ্যাঁ কি না? তাহলে কথা হচ্ছে যখন আমাদের বলেছে যে তাহলে প্রত্যেক বৃত্তের পরিসীমা কতটুকু, প্রত্যেক বৃত্তের পরিসীমা কতটুকু, তাহলে পরিসীমা যদি বের করতে হয় তাহলে আমার বের করতে হবে কি বলো তো, বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ বের করার আগে তোমাকে বের করতে হবে কি, রেডিয়াস, বৃত্তের ব্যাসটা। এবার তুমি একটা জিনিস বোঝো, এখান থেকে ব্যাস কোনটা হবে বলো তো, এই পুরোটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, হ্যাঁ কি না? তাহলে আমরা কীভাবে ব্যাসটা ধরতে পারি বলো, আমরা বৃত্তের ব্যাস কিছু একটা ধরতে পারি, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই দিকেও যতগুলো বৃত্ত, এই দিকেও ঠিক ততগুলো বৃত্ত, দুই দিকে সমান আকারে বৃত্ত আছে, হ্যাঁ কি না বলো তো, দুই দিকে কী আকারে বৃত্ত আছে বলো দেখি, সমান আকারে বৃত্ত আছে। তাহলে আমরা কি করতে পারি বলো দেখি, আমরা এটাকে সাজাতে পারি এমনভাবে বৃত্তের টোটাল ক্ষেত্রফলটা এই 16টা বৃত্ত মিলেই হচ্ছে, ঠিক আছে, কিছু অংশ ছাড়া যাবে। তাহলে আমরা বলতে পারি 784 বৃত্তের ক্ষেত্রফল, বা তুমি বলতে পারো এটাকে 28 × 28, 28 × 28, ঠিক আছে। এবার এই ক্ষেত্রফলটা কি হয়েছে, এই ক্ষেত্রফলটা হয়েছে 16টি বৃত্ত দ্বারা, এবং প্রত্যেকটি বৃত্ত যে আছে প্রত্যেকটি বৃত্তের আমরা কী নেব বলো তো, মানে এদিকেও যতগুলো আছে এদিকেও দিয়ে আছে, এটা মনে করো ডায়ামিটার যদি ধরি, বা তুমি এক্স ধরলে তার উপরে এক্স² নেব, এটাই হচ্ছে অঙ্কের ভ্যালু, আর কিচ্ছু না। এক্স মানে কি বলো তো, বৃত্তের ব্যাস, প্রত্যেকটা বৃত্তের ব্যাস কত ধরবো বলো তো, এক্স ধরবো, কত ধরবো, বৃত্তের ব্যাস কতটুকু ধরবো, এক্স, মানে এটাও এক্স, এটাও কতটুকু, এক্স। তাহলে এদিকেও যতগুলো হবে এদিকেও ততগুলো হবে, কারণ এদিকে সবগুলো যোগ করা হবে আর এদিকেও সবগুলো যোগ করা হবে। তাহলে x² = এটা হয়, তাহলে x² তুমি আগে বের করো 28 × 28 বাই কতটুকু বলো তো, 16। তাহলে কাটাকুটি করো, দেখো কত হয়, 4 4 16, 4 7 28, 4 7 28, তাহলে x = 7 7 49, মানে কত হবে, 7 হবে, x এর ভ্যালু কত হবে, 7। তাহলে বৃত্তের ব্যাস কতটুকু হলো বলো, বৃত্তের ব্যাস কতটুকু হলো, প্রত্যেক বৃত্তের ব্যাস কতটুকু, 7। এবার আমার দরকার কি, ব্যাসার্ধ, আর এটা কত হচ্ছে 2r, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো, 7/2। এবার কোশ্চেনে কী চেয়েছে, প্রত্যেক বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমার ফর্মুলা কি, 2πr, তাহলে 2π এর মান কতটুকু বলো তো, 22/7, আর রেডিয়াস কতটুকু, 7/2, তাহলে 7 7 কাটো, 2 2 কাটো, কত সেমি বলো তো, 22 সেমি। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম তোমাকে খুব ইজিলি, জাস্ট এই জায়গাটা ড্রয়িং করে এই জন্য বোঝালাম যে এক্স বৃত্তের কী ধরলাম আমি বলো তো, বৃত্তের ব্যাস ধরলাম এক্স। চলো, 10 বছর পূর্বে 4 জনের বয়সের গড় ছিল 25। এবার দেখো এই অঙ্কটা এখান থেকেই হয়ে যায়। 10 বছর পূর্বে কারো বয়স যদি 25 বছর থাকে, নর্মালি জাস্ট একটা পয়েন্ট বোঝো, 10 বছর পূর্বে 4 জন বয়স কত, 25, তাহলে 10 বছর পূর্বে 25 ছিল, তাহলে বর্তমানে 10 বছর বাড়বে, তাহলে প্রত্যেকের বয়স কতটুকু বলো তো, 35 বছর, হ্যাঁ কি না বলো। 10 বছর পূর্বে 25 ছিল, তাহলে বর্তমানে কত, 35, কজন ছিল, 4 জন ছিল, তাহলে 4 35 কত বলো তো, 140 বছর তাদের বর্তমান বয়স, হ্যাঁ কি না। তো বলেছে 35 বছর বয়সী একজন বয়স যোগ করলে তাদের বয়স কত হবে, তাহলে গড় কত হবে, 140 জন অলরেডি ছিল, 140 কেজি ওজনের, আরও 35 ওজনের যুক্ত হয়ে যাবে, তাহলে কত হবে বলো তো, 175 ওজনের। মোট কজন হলো এবার, 5 জন, তাহলে 3 5 15, 5 5 25, তাহলে গড় ওজন কতটুকু হবে বলো তো, 35 বছর, তাহলে মোট বছর কতটুকু হবে, 35 বছর। বোঝাতে পারলাম, কারণ অলরেডি 35 বর্তমান বয়স, 4 জনের 140, তার সাথে 35 বছরে একজন যুক্ত হলো, তাহলে মোট কত হবে, 175 বছর হয়েছে 5 জনের এবার, কারণ আগে 4 জন ছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি। দেখো কি বলেছে, ধারাবাহিক দুবার প্রতিবার 10% ছাড় দিয়ে বিক্রি করলে এবং 12.5% লাভজনক হয়, ঠিক আছে, যদি চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হয় 19 টাকা, চিহ্নিত মূল্য বিক্রিত মূল্য 19 টাকা, তাহলে ওই বস্তুটির ক্রয় মূল্য খোঁজ করো, ঠিক আছে। এরকম অঙ্ক বারংবার কিন্তু করিয়েছি আমি, জাস্ট তোমাদের স্ট্রাকচারটা, এটা হোমওয়ার্ক দিব কিনা ভাবছি, স্ট্রাকচারটা জাস্ট করিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাও করে এটার অ্যান্সার আমাকে জানবে। দেখো প্রথম কথা তুমি কস্ট প্রাইস ধরো, বা তুমি ধরতে পারো এখান থেকে মার্ক প্রাইস, সেলিং প্রাইস, আর কি আছে বলো তো, কস্ট প্রাইস। এবার ব্যাপারটা তুমি বোঝো যে সাজাবো কীভাবে এগুলো অঙ্ক।
নর্মালি করতে হয় কি বলো তো, দুবার ধারাবাহিকভাবে দুবার প্রতিবার 10% ছাড় দেওয়া হয়। দুবার 10% ছাড় মানে কি, দুবার সাকসেসিভ আমরা সবাই জানি 10, ঠিক আছে, প্লাস 10, 10 10 কত দুবার হচ্ছে, মাইনাস কত বলো তো এ ইন্টু বি। কী লাগালাম বলো তো, সাকসেসিভ লাগালাম, মানে এ প্লাস বি মাইনাস কত বলো তো এ বি বাই 100, এটা সাকসেসিভের ফর্মুলা। 10 10 কত হলো 20 হলো, আর এটা 0 0 কাটলে কত হচ্ছে 1, তাহলে কত পার্সেন্ট বলো তো 19% ছাড়। তাহলে কত পার্সেন্ট ছাড় বলো 19%। 19% ছাড় মানে 100 টাকা জিনিসটা সে ক টাকা পাবে, 81 টাকা পাবে। ক্লিয়ার? এবার বলেছে বিক্রি করেও সে 12% লাভ হয়। তো লাভ যখন হবে 100 টাকার জিনিস 12.5, তাহলে কত 112.5 টাকা বিক্রি হয়, হ্যাঁ কি না, 112.5 টাকায় বিক্রি হয়। তাহলে তুমি এখান থেকে যদি চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 19 টাকা, তাহলে দেখো চিহ্নিত মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য চেয়েছে, তাহলে এই দুটোকে সমান করতে হবে। এই দুটোকে কী করতে হবে বলতো, সমান করতে হবে। 5 আর 2 7 8 9 হবে। তাহলে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই দশমিকটা যদি তুমি তুলে দাও, অঙ্কটা এমনিতেই ইজি, দশমিকটা যদি তুলে হয় তাহলে সবাইকে 10 দিয়ে গুণ করবো, তাহলে এটা কত হয় বলো তো 1000 হবে। আর এটা 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো তো, মানে নর্মালি হচ্ছে কত 810, এটা 1000 হচ্ছে 810 হচ্ছে, আর এটা কত হচ্ছে বলো তো, এটা 1125 হচ্ছে, আর এখানে কত হচ্ছে বলো তো 1000 হচ্ছে। ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার তুমি করবো কি, এদেরকে ছোটো করে কাটাকুটি করে নাও, দেখো ছোটো করা যায় কি না। ঠিক আছে, এই দুটোকে কাটাকুটি করে নাও, এটাকে কাটাকুটি করে নাও, কাটাকুটি করে ইকুয়েশনটা মিলিয়ে দেবে, দেখবে অ্যান্সার তোমার চলে আসবে। বুঝতে পারলে? এইটুকু আর আমি করাচ্ছি না, এইটুকু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এইটুকু হোমওয়ার্ক করে আমাকে জানাবে। ঠিক আছে, এইটুকু হোমওয়ার্ক করে তোমাদের জানাবে। নর্মালি কী করতে হয়, এই দুটো জিনিসকে তোমাকে মেলাতে হবে, দুটো জিনিসকে মিলাতে হবে। অন্যথায় করতে পারো কি, এটাকে 810 নেবে আর এখানে কত নেবে 1125 নেবে। বোঝা গেল? এটুকুও বলে দিলাম, এদিকে দিক গুণ করবে, এদিকে দিক গুণ করবে, এদিকে দিক গুণ করবে, গুণ করে পার্থক্য করার কথা বলেছে 19, অ্যান্সার মিলে যাবে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেনে বলেছে 36 সেকেন্ড, 48 সেকেন্ড, 72 সেকেন্ড ব্যবধানে 3টি বাদ্য ফোয়ারার অগ্রভাগ দিয়ে জল নির্গত হয়। তারা একটি নির্দিষ্ট সময়ে একসাথে নির্গত হয়েছিল। কতক্ষণ পর আবার তারা একসাথে নির্গত হবে, কতক্ষণ পর আবার তারা একসাথে নির্গত হবে। কীভাবে করবো বলো তো, এলসিএম মেথড লাগাবো। লসাগুই তো চেয়েছে না, 36 48 আর কত আছে 72, তাহলে লসাগু করো। কত দিয়ে দেবো বলো তো, 6 দিয়ে দাও, 6 6 36, 6 8 48, 6 12 72, আবার কত দিয়েছে 2 দিয়ে করলে 3 4, আর কত বলো তো 6, আবার দাও 2 দিয়ে, 3 তো 3ই থাকবে, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, এবার কত দিয়ে দেবো বলো তো 3 দিয়ে, 1 2 1, এবার দেখো কত হচ্ছে 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 3 24 কত হয় বলো তো 72, 72 দুগুণি 144, তাহলে কত সেকেন্ড পর হবে 144, 144 সেকেন্ড, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের কি বলবো, বীজগণিতের অঙ্ক আছে। কোশ্চেনটা ভালো করে পড়ো, যে এটা ভাগ এটা আছে, ঠিক আছে, এগুলো পাওয়ারগুলো না একটু ওপর হবে, দেখো পাওয়ারগুলো মানে এটা এরকম হবে, ঠিক আছে, পাওয়ারগুলো এখানে 3a হবে, আর এটা 6টা উপরে হবে, পাওয়ারটা উপরে, মানে 6 এর পাওয়ার 6। তাহলে এই অঙ্কটা কীভাবে সাজাতে পারি, প্রথম কথা বোঝার চেষ্টা করো, এটা বাই আছে, মানে অঙ্কটা হচ্ছে এই ফর্মেটে আছে। এক্সের পাওয়ার কত আছে বলো তো, এক্সের পাওয়ার কত আছে বলো তো a, আর এই পুরোটার উপরে পাওয়ার আছে -3, ভাগ দেওয়া আছে এখানে এক্সের পাওয়ার -a আছে, আর এই পুরোটার উপরে পাওয়ার কত আছে বলো তো 3a, ইজিক্যাল টু কত বলো x⁶। দেখো ব্যাপারটা বোঝো, এই আছে অঙ্কটা। তাহলে আমরা করতে পারি কি বলো তো, আমরা এটাকে ওপরে নিতে পারি, ওপরে নিলে প্লাসটা কী হবে মাইনাস হবে, এটা সবাই জানো তোমরা, তাই না? দাঁড়া দেখি, কারণ একটু টাইপিং মিস্টেক থাকতে পারে এটাতে। ওপরে নিলে কত হচ্ছে এক্সের পাওয়ার a, এটা কী হবে মাইনাস, আর এটার উপরে পাওয়ার কত হবে -3, কারণ 1 কোনো ভ্যালু হবে না। আর ভাগ যদি করো, এটা তো এক্স এক্সই হলো, পাওয়ারে পাওয়ারে গুণ করলে কত হলো বলো তো -3a, ঠিক আছে, কারণ 1-এর সাথে গুণ করলে সেটাই হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখি যেটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, এক্সের পাওয়ার কত হচ্ছে বলো তো 3a হচ্ছে। আবার এটা যদি তুমি ভাগ আছে, ভাগটাকে বাই করে দাও, ভাগ আছে ভাগটাকে তুমি গুণ করে দাও, গুণ করলে কী হবে পাওয়ারটা জাস্ট প্লাসটা কী হবে বলো তো মাইনাস হবে, প্লাস ছিল পাওয়ার মাইনাস হয়ে যাবে, এক্সের পাওয়ার কত আছে বলো তো মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, কত বলো তো 3a হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো একটু বুঝতে হবে তোমাকে, কারণ যদি তোমার প্রপারলি করা না থাকে তুমি বুঝবে না। কারণ কি, যেহেতু ভাগ ছিল ভাগটা গুণ হবে, গুণ হলে আমরা জানি উল্টে যায়, কিন্তু পাওয়ার যেহেতু মাইনাসে প্লাস হয়ে যাবে। ইজিক্যাল টু কত আছে বলো তো, এক্সের পাওয়ার কত আছে 6, ইজিক্যাল টু এক্সের পাওয়ার 6। তাহলে আমরা সবই জানি যে এদিকে পাওয়ার যদি কমন থাকে তাহলে এক্স কমন নেব, পাওয়ার দুটো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, 3a + 3a,
আর এদিকে কত হবে বলো তো x⁶। তাহলে x কাটতে পারি, 3 3 কত বলো তো 6a ইজিক্যাল টু কত 6। তাহলে a ইজিক্যাল টু কত বলো তো 6/6 মানে কতটুকু 1। তাহলে x ইজিক্যাল টু কত বলো তো 1। কী চেয়েছিল কোশ্চেনে এর ভ্যালু, ঠিক আছে, এর ভ্যালু a ইজিক্যাল টু কত আছে বলো তো 1, a ইজিক্যাল টু কতটুকু 1, a ইজিক্যাল টু কতটুকু 1, এটাই হচ্ছে রাইট আনসার। অঙ্কটা খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে, অন্যথায় কিন্তু পারবে না। মানে এক কথায় বীজগণিতে যদি কনসেপ্ট তোমার জানা না থাকে পারবে না। আমি করলাম কি, এটাকে উল্টে দিলাম, উল্টে দিলে পাওয়ারটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, পাওয়ারটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো পাওয়ারটা যদি মাইনাস হয় এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আবার দেখো এইদিকে এই পাওয়ার গুণ করে দিলাম, পাওয়ারের উপর পাওয়ার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আবার ভাগটা যদি গুণ করে দিই, গুণ করলে এই পাওয়ারটা জাস্ট মাইনাসটা প্লাস হবে, অন্য কিছু হবে না। তাহলে যখন দুটোই সেম থাকবে, এদিকেও সেম থাকবে, বেস পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায়। যোগ করলে তুমি x কাটবে, আর 3 3 কত 6 6 তাহলে এর ভ্যালু কত বলো তো 1। চলো নেক্সট কত। বি কোনো একটি কাজ সম্পূর্ণ করতে যে সময় লাগে সেই সময়ের 5/6 ভাগের মধ্যে এ সেই কাজের 3/4 ভাগ সম্পন্ন করতে পারে। যদি তারা একত্রে কাজটি 10 দিনে সম্পন্ন করতে পারে তাহলে সেই কাজটি বি একত্রে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সময় কাজের অঙ্ক, কিন্তু তোমাকে একটু খাটতে হবে। বি একটি কাজের সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়ের 5/6 ভাগের মধ্যে এ কাজের 3/4 করে। তার মানে বলতে পারি বি এর কাজের 5/6 সমান এ কী বলতো এ কতটুকু কাজ করে তার 3/4 ভাগ কাজ করে। এখান থেকে আমি কাজটা বের করতে পারবো যে এ বি এর কাজের রেশিওটা কী আছে, ব্যাপারটা বোঝো। বি এর 5/6 সময়ে যতটুকু কাজ করে সেই কাজটা এ 3/4 করে নেয় ওই সময়। তাহলে আমরা এ এবং বি এর কাজের কী বের করতে পারি বলো তো, সেই সময়ে 5/6 ভাগের মানে কাজের রেশিওটা বের করি। তাহলে দেখো তুমি যদি বলো এখান থেকে কাজের রেশিও বের করলে এখানে কাটা যায় নিচে নিচে, 3 দুগুণি 6 2 দুগুণি 4, তাই তো। এবার উপরে করলে কত হচ্ছে বলো তো 5, বি হচ্ছে বাই কত 3, বাই হচ্ছে 3, আর এদিকে কত বলো তো 3a বাই কত 2, কোনাগুনি গুণ করলে কত 5 দুগুণি 10b ইজিক্যাল টু 3 3 9a। তাহলে এখান থেকে আমরা কি জানি, এখান থেকে আমরা কি জানি এর ভ্যালু কত আসলো 10, বি এর ভ্যালু কত আসলো 9। তাহলে a/b সমান সমান কতটুকু হলো বলো তো, a/b সমান সমান 10:9। বোঝা গেল ব্যাপারটা, 10:9। এইবার ব্যাপারটা বোঝো, তারা যখন দুজনে একসাথে করবে, একসাথে যখন করবে তাহলে এ বি একজন 10 ইউনিট কাজ করছে, একজন 9 ইউনিট কাজ করছে। তাহলে মোট কাজ কত ইউনিট হচ্ছে বলো তো, মোট কাজ কত ইউনিট হচ্ছে 19 ইউনিট কাজ হচ্ছে, হ্যাঁ কি না। টোটাল কাজ কতটুকু হচ্ছে, মোট কাজ কতটুকু হচ্ছে বলো দেখি। তারা কতদিনে কাজটি শেষ করে 10 দিনে। তাহলে 19 ইউনিট করলে মোট কত ইউনিট কাজ হচ্ছে বলো, কত ইউনিট কাজ হচ্ছে 190 ইউনিট। কত ইউনিট কাজ হয় 190, কারণ এ বি দুজনে মিলে একদিনে কত ইউনিট কাজ করে 19, তাহলে 10 দিনে কত করবে 190 ইউনিট। এইবার কাজটা বলেছে যে আমাদের বি কত দিনে করবে, কাজটি বলেছে কি বি একা কাজটি কত দিনে করবে। এবার তুমি ব্যাপারটা বোঝো, যে যখন বি এর এফিসিয়েন্সি কত আসলো বলো তো 9, আর এর এফিসিয়েন্সি কত আসলো বলো তো 10। এবার তুমি বলবে যে তাহলে কতদিন টাইম লাগবে, বি তাহলে 9 দিন, তাহলে 9 দিয়ে ভাগ করে দেবো না, কারণ এখানে রেশিওটা উল্টো হবে। এটা কিসের রেশিও দেওয়া আছে বলো তো, সময়ের রেশিও। কিসের রেশিও দেওয়া আছে বলো তো, সময়, যেটা দেওয়া আছে সময়, সময় কতটুকু 10:9। তাহলে কর্মদক্ষতা বা কাজের স্পিড কত হবে বলো তো 9:10, মানে এটা যদি এ হয় এটা কত হবে বি হবে। এই জায়গাটা বোঝো, যেটা দেওয়া আছে সেটা তাদের সময়, সেটা কি সময়, কিন্তু কর্মদক্ষতা ঠিক উল্টো হবে। তাহলে বি কত ইউনিট কাজ করে 10 ইউনিট, তাহলে 190 ইউনিট যখন কাজ করবে বি প্রত্যেকদিন 10 ইউনিট করবে, তার কতদিন টাইম লাগবে বলো তো 19 দিন টাইম লাগবে। 19 দিন মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটা ভালো করে বোঝো যে কী দেওয়া আছে, 10:9 যে আসলো এটা কি তাদের, এটা তাদের কর্মদক্ষতা না, এটা তাদের সময়। কোশ্চেনটা ভালো করে পড়ো, কোনো একটি কাজ সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়ের 5/6 সময়ে এ সেই কাজের 3/4 ভাগ সম্পূর্ণ করতে পারে। তাহলে এটা তাদের সময় দেওয়া আছে, কী দেওয়া আছে সময়। তাহলে সময়ের উল্টো কী হয় বলো তো কর্মদক্ষতা, সময়ের উল্টো কী হয় কর্মদক্ষতা। চলো এই কোশ্চেনটা থেকে বলে 15 জন শিক্ষার্থী আছে, তাদের ডাটা দেওয়া আছে। তো বলছে এখান থেকে মোড মানে কি বলো তো, হিন্দিতে বলা হয় বহুলক, বা বাংলাতে বলা হয় যেটা হচ্ছে আমাদের কি বলবো, বাংলাতে মোডের বাংলা হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান। কী বলা হয় বলো তো সংখ্যাগুরু মান, মানে যার ভ্যালু সবচেয়ে বেশি আছে। সবচেয়ে বেশি কার আছে বলো তো, এগুলো অ্যাকচুয়ালি ছোটো থেকে সাজাতে হয়। যেমন 5, 6, যতগুলো 6 আছে বসাবে, 2টো 6, 3টে 6, 4টি 6, 5টি 6, আই থিঙ্ক 6ই হবে, ঠিক আছে, 6 সবচেয়ে বেশি আছে। তারপর 7 কটি আছে, 2টি আছে,
আর দুটি 7, তারপরে 8, এরকম করে বসাবে ছোটো থেকে বড়। তো যেহেতু 6 সবচেয়ে বেশি আছে, তাহলে সংখ্যাগুরু মান কতটুকু হবে বলো তো, বা বহুলক কতটুকু হবে, বা মোট কতটুকু হবে, 6, যেটা বেশি আছে সেটাই। দুটি নল যথাক্রমে 12 ঘন্টা 15 ঘন্টা একটি জলাধার পূরণ করতে পারে। উভয় নল 4 ঘন্টা খোলা হলো। কত ঘন্টা খোলা হলো? থাকার পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো, দ্বিতীয় নলটি কত ঘন্টা? খুব ইজি অঙ্ক দেখো, এ নল 12 ঘন্টায় করে, বি নল কত ঘন্টায় পূর্ণ করে? 15 ঘন্টা। তাহলে লসাগু কতটুকু হবে? 60 হবে। তাহলে 5 12 60, 4 15 60। দুজনে একসাথে থাকলে এ বি কত ইউনিট করে বলতো তো? 9 ইউনিট কাজ করে, হ্যাঁ কি না? কত ইউনিট কাজ করবে? 9 ইউনিট। এবার কথা হচ্ছে তারা কতক্ষণ খোলা ছিল? 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা খোলা থাকলে 4 নং 36 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে কাজ বাকি কতটুকু বলো? 60-এর মধ্যে 36 যদি হয়ে যায়, কতটুকু বাকি বলো তো? 24। এবার কথা হচ্ছে কাকে বন্ধ করে দেওয়া হয়েছে? দ্বিতীয় নলটি বাকি কাজটি পূরণ করতে কত লাগবে? কারণ প্রথম নলটি বন্ধ আছে, দ্বিতীয় নল কতটুকু করে? 4। তাহলে 24 ইউনিট কাজ তার কতটুকু লাগবে বলো তো? 6 মিনিট। কত মিনিট লাগবে? 6 মিনিট বা 6 ঘন্টা। তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো কোশ্চেনে বলেছে দ্বিতীয় নলটি বাকি জলাধার পূরণ করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? তাহলে কত সময় লাগবে? 24 ইউনিট কাজ আছে, কত ঘন্টায় করতে পারবে? সে 6 ঘন্টায় করতে পারবে। এবার তুমি বলবে এত স্পিডে কেন করাচ্ছি? কারণ কি? প্র্যাকটিস ক্লাস। কারণ কি? প্র্যাকটিস ক্লাস। যদি কনসেপ্ট ক্লাসে আসো আমি ধীরে ধীরে করাবো। দেখো বলেছে 10,000 টাকার মূলধনের 15% হারে 6 বছরের সরল সুদ এবং 2 বছরের সরল সুদের পার্থক্য করে। এইখানে না আমি পার্সেন্টেজ মেথড যাব, কারণ দেখো 15% হারে 6 বছরের সুদ কত হয়? 6 15 90, মানে 90%, তাই তো? আর 15% হারে 2 বছরের সুদ কত পার্সেন্ট হয়? 2 বছরের সুদ হচ্ছে আমাদের 2 বছরের সুদ হচ্ছে 30%। তাহলে পার্থক্য কত পার্সেন্ট বলো? 60%। এই 60%-এর ভ্যালুই বের করতে হবে 10,000-এ। 60% মানে বলো তো 5-এর মধ্যে 3। তাহলে 10,000-এর মধ্যে কত? 5 দুগুণি 10, কত? 2,000। 3 দুগুণি 6, কত হাজার বলো তো? 6,000 টাকা। কত টাকা বলো তো? 6,000, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6,000 মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। পিটিআর বাই 100-এও যেতে পারতাম, কিন্তু আমি এগুলো মুখোমুখিই করা যায়। 6 15 90, 15 2 30, তাহলে 60%-এর ভ্যালু দেওয়া আছে এটা। দেখো একজন দোকানদার তার পণ্যগুলি কেবল ক্রয় মূল্যেই বিক্রি করে, কিন্তু তিনি 100 গ্রামের পরিবর্তে 800 গ্রাম ইউজ করে, তো তার মোট কত শতাংশ লাভ হয়? এই অঙ্ক বারংবার আসে, কিন্তু একটু ভালোভাবে ডিল করতে হয়। কী করতে হবে? দেখো প্রথম কথা হচ্ছে সে 1000 গ্রাম দেওয়ার কথা, কিন্তু বিক্রি করছে কত গ্রাম? 800 গ্রাম। 800 গ্রাম বিক্রি করে সে আমার কাছ থেকে কত গ্রামের দরকার নিচ্ছে? 1000 গ্রামের। তাহলে বলতে পারি যে 800 গ্রামের ওপর সে লাভ করে নিচ্ছে কত গ্রাম? 200 গ্রাম। 800 গ্রামের ওপর লাভ করছে 200 গ্রাম, তাহলে শতকরা লাভ তার কত? এইটুকুই অঙ্ক। কারণ সে সেল করছে কতটুকু? 800 গ্রাম। 800 গ্রাম সেল করে আমার থেকে 1000 গ্রামের টাকা নিচ্ছে, কারণ সে বলছে ক্রয় মূল্যে বিক্রি করছে। তাহলে এই 200 গ্রামই সে লাভ করছে 800 গ্রামের উপরে। তাহলে এখান থেকে 0 0 কাটো, এটা 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলে 4 25-এ 100, কত পার্সেন্ট বলতো? 25%। 25% মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কটা দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের অঙ্ক আছে, ঠিক আছে? এখান থেকে বলেছে উৎপাদকের বীজ x - 4 আর x প্লাস কত আছে? 4। তাহলে বলেছে a - b এর মান কত? কি আছে? a - b এর মান কত? তো কথা হচ্ছে যখন দুটো বীজ দেওয়া থাকে, তো আমাদের এ বি এর মান আছে, তার মানে আমি সমীকরণটা গঠন করতে পারি। সমীকরণটা গঠন করার বিভিন্ন ফর্মুলা আছে, যেমন x² - bx + c = কত বলো তো? 0। এটা করা যায়। বা এটাকে যদি একটু অন্যভাবে তুমি ভাবো, তাহলে কি করতে পারি? x² + bx + কত? c = কত আছে বলো তো? 0 আছে। তাহলে দুটো বীজ যখন একটা x - 4 আছে আর একটা x + 4 আছে, তখন আমরা কীভাবে করতে পারি বলো? আমরা উৎপাদকে যেতে পারি। নর্মালি ব্যাপারটা বোঝো, যদি এইভাবে আমরা যাই, তাহলে কথা হচ্ছে গিয়ে বলেছে a - b এর মান কত? তাহলে এর ভ্যালু বের করতে হবে। 4 6 কত হবে বলো তো? 24 হবে। এটা কনফার্ম। এটা কী হবে? 24 হবে, কনফার্ম। তাহলে যদি 24 হয় এক জায়গাতে, আর এক জায়গায় 4 আছে 6 আছে, তাহলে মিডিল পোর্শন যেটা থাকবে সেটা কত হবে? 2 হবে। সেটা কত হবে? 2 হবে। তাহলে 2 এর ভ্যালু বের করলেও আমাদের হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি যদি একটু ভালোভাবে দেখো, x - 4 আছে, x + 4 আছে, এই তো? ঠিক আছে, বুঝলাম। তাহলে x² - bx + c আছে, তাহলে আমার দুটো সমীকরণ বীজ দেওয়া আছে, এটা ঠিক আছে? এত এত বীজ হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখি x - 4 = কত? 0। আর এটা x + 4 = কত? 0। তাহলে x = কত আছে বলো তো? 4। আর একদিকে x এর ভ্যালু কত হবে? -6। এই জায়গাটা বের করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে একটা বীজ কত আসলে? x = 4, আর একটা বীজ কত আসলে? একটা -4। তাহলে আমরা যদি সমীকরণ বসাই, কত আছে? x² - bx + c, এটা হয়। এবার কথা হচ্ছে b কীভাবে বসাই? a + b হয়, ঠিক আছে? আর c কীভাবে বসাই? a × b হয়। এই জায়গাটা বুঝবে, a × b হয়,
ঠিক আছে ব্যাপারটা? এই সমীকরণটা এই জায়গাটা বুঝবে, বি এর মান কী হয় বসে এ প্লাস বি, আর সি এর মান এ মাইনাস বি। ঠিক আছে, সি এর মান কী হয় আমাদের এ ইন্টু বি, সরি এ মাইনাস বি না এ ইন্টু বি। তাহলে প্রথমে যা আছে এক্স স্কোয়ারই হবে, মাইনাস বি এর মান কত বসাবো বলো তো এ প্লাস বি, এ মানে কত আছে আমাদের 4, এ মানে কি প্রথমটা 4, আর বি এর মান কত আছে বলো তো এ মাইনাস বি, বি এর মান কত আছে বলো তো আমাদের, ধরো তুমি এরকম করতে পারো যে -6 আছে। ঠিক আছে, -6 আছে। এবার কথা হচ্ছে এটাকে যদি তুমি এইভাবে বসাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাও, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, মাইনাস, তাহলে মাইনাস কত হলো বলো তো, আচ্ছা এটাকেই তুমি আগে লিখো -6। ঠিক আছে, -6 এ প্লাস বি, তাই তো? এটা করে নিলেও হবে, প্রথমটাকে তুমি প্লাস ধরো, পরেরটাকে মাইনাস ধরো, তা হবে। আর এটা কত হবে, এক্স হবে, প্লাস কত বলো তো বি ইন্টু সি, তার মানে বলতে পারি -6, ঠিক আছে, ইন্টু কত বলো তো 4, -6 ইন্টু 4। তাহলে এটা যদি তুমি করো এক্স স্কোয়ার মাইনাস, দেখো প্লাসে মাইনাসে কী হবে বলো তো মাইনাস হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস যখন হবে কী হচ্ছে বলো দেখি, আমাদের একটা কি হচ্ছে প্লাস, একটা মাইনাস, তাহলে বিয়োগ হবে, তাহলে এখান থেকে আসছে কত বলো তো -2 আসছে, কত আসছে -2x, আর প্লাস কত আছে বলো তো এখানে প্লাসে মাইনাসে -24। তাহলে এই দিক থেকে যদি তুমি দেখো এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে কত +2x হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস কত হলো 24। এইটা হচ্ছে আমাদের সমীকরণ, এটা হচ্ছে আমাদের কী বলো সমীকরণ। তাহলে a মাইনাস বি এর মান কত, তাহলে আমরা বলতে পারি যে a এর মান কত আসলো বলো তো, এর মান কত আসলো বলো তো 2, আর বি এর মান কতটুকু আসলো 24। তাহলে সেখান থেকে আমি ভ্যালুটা বের করতে পারি, যে a মাইনাস বি, তাহলে a এর মান তো অলরেডি -24 ছিল, আর বি এর মান অলরেডি কত হবে বলো তো -2 হবে। তাহলে আমাদের যদি বললো তুমি সেখান থেকে a মাইনাস বি যদি বলো, বা তুমি এখান থেকে এরকম করো a মাইনাস বি বলেছিল, এর মান কত হচ্ছে বলো তো আমাদের 2 হচ্ছে, কত হচ্ছে 2 হচ্ছে, আর মাইনাস বি এর মান কতটুকু বলো তো, বি এর মান হচ্ছে আমাদের -24। তাহলে 2 মাইনাস মানে প্লাস কত 24 ইজিক্যাল টু কত বলো তো 26। এইভাবে বের করলেও অ্যান্সার তোমার কত আসবে বলো তো 26 আসবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার 26। জাস্ট যেই জায়গাটা বোঝালাম সেই জায়গাটা একটু বোঝো, যে কখন কোনটা বসালে অঙ্কটা আমার কী হবে বলো তো ইজিলি আমি নামাতে পারবো, কখন কোনটা বসালে আমি অঙ্কটা ইজিলি নামাতে পারবো। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি কী করলাম। তোমাকে এই ফর্মুলাগুলো ভালোভাবে জানতে হবে, যে x² - bx + c = 0 হয়, তো সেখান থেকে যদি আমি একটা ভ্যালু কত আসলো মাইনাস, তাহলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। আর বি এর ভ্যালু যখন আমি বের করব, বি এর ভ্যালু বা সংখ্যাগুলির যোগফল যখন বের করব, a প্লাস বি মানে একটা a, এটা যদি a হয়, এটা যদি b হয়, a প্লাস বি করবো, আর সি এর ভ্যালু a মাইনাস বি। তাহলে আমাদের এখানে মাইনাস হলো। এবার কথা হচ্ছে আমি এই বিকে আগে রাখলাম আর প্লাস একে পরে রাখলাম, কেন? অঙ্কটা সুবিধার জন্য। তো কথা হচ্ছে a প্লাস বি হলো, তাহলে এটা প্লাস এটা মাইনাস থাকলে কত -2 হবে। আবার যদি এটাকে বলো 4 × 24 -24 হলো, মাইনাসে মাইনাস যেটা হলো প্লাস হলো। এইবার কথা হচ্ছে তুমি বোঝার চেষ্টা করো, এখান থেকে এটা কিসের ভ্যালু, বি এর ভ্যালু, আর এটা কার ভ্যালু, এর ভ্যালু মানে সি এর ভ্যালু, কার ভ্যালু, সি এর ভ্যালু। তো আমরা এখান থেকে বলতে পারি যে a মাইনাস বি করলে 2 মাইনাস কত 24, তাহলে 2 - 24 মানে কতটুকু বলো তো 26 মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল ব্যাপারটা? বা এখান থেকে শর্টকাটে যদি একবারে করো, যে a মাইনাস বি যখন করবে, যে শর্ট ট্রিক্সে তুমি করো, 4 × 6 কত হলো বলো তো 24 হলো, 4 × 6 কত হলো 24। তাহলে a মাইনাস বি যখন করবে মাঝে তো 2 আসবে, তাহলে 24 + 2 কতটুকু হবে বলো তো 26, সেই ক্ষেত্রে অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দুটি সংখ্যার অনুপাত 8:11। তো বলেছে সংখ্যা দুটির সঙ্গে 10 যুক্ত করলে নতুন অনুপাত 7:9 হয়, আবার 4 বিয়োগ করলে তাদের অনুপাত কত হবে। এগুলো অঙ্ক খুব ইজিলি আমি নামাতে পারি। যেমন প্রথমে 8:11 আছে, পরবর্তীতে কত 7:9 আছে। এবার কত যোগ করতে হবে, 10 যোগ করতে হবে। কত যোগ করতে হবে, 10 যোগ করতে হবে। এবার কোনাকুনি গুণ করি, এগুলোতে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 8 নং কত 7 × 11 কত হয় 77, 8 নং 72। এগুলো কনসেপ্ট শেখার জন্য তোমাকে প্র্যাকটিস ক্লাস আসে একটু সমস্যা হবে, কারণ যেহেতু এটা টাইম নিয়ে করাবো না, কনসেপচুয়াল ক্লাসে আসতে হবে। তারপর কোনাকুনি গুণ করতে হয়, 7 × 10 কত হলো বলো তো 70, আর 9 × 10 90। তাহলে পার্থক্যটা দেখো, এটার পার্থক্য কতটুকু আসলো, এটার পার্থক্য কতটুকু আসলো, এটার পার্থক্য আসলো কতটুকু বলো তো 5, আর এটার পার্থক্য কত আসলো 20, আর 5 আসলো আর কত আসলো 20 আসলো। এবার করতে হয় কি বলো তো, এবার করতে হয় কি, এই যে গ্যাপটা আসলো 5 আর কত আছে বলো তো 20, তাহলে 5 মানেই কতটুকু বলো তো 20, 5 মানেই কতটুকু বলো তো 20। তাহলে 5 মানেই যদি আমাদের 20 হয়,
দেখো নর্মালি ব্যাপারটা করলাম কি, এদিকে গুণ করলাম, এদিকে গুণ করলাম, পার্থক্য কত আসলো 5, এদিকে গুণ করলাম, এদিকে গুণ করলাম, পার্থক্য আসলে কত বলো তো 20। তাহলে 5 মানে যদি 20 হয়, 1 মানে কতটুকু বলো তো 4, 1 মানে কতটুকু 4, তাহলে সংখ্যাগুলি কতটুকু বলো তো 4 8 32 আর 4 11 44। এবার এই সংখ্যা থেকে 4 বিয়োগ করো, 4 যদি বিয়োগ করো সবার থেকে, 4 বিয়োগ করলে এটা কত আসলো 40, 4 বিয়োগ করলে এটা কতটুকু বলো তো 28। তাহলে এবার দেখো এটা করলে কত, 4 7 28, 4 10 40, 7:10, 7:10 অপশন আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম ব্যাপারটা? 15টা অঙ্ক আমি প্রথম দিনকার নিয়েছিলাম, আউট অফ 15 তোমাদের কতগুলো হলো তোমরা একটু কমেন্ট করে জানাও। আর যদি তোমরা চাও যে কনসেপচুয়াল ক্লাস আনতে, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, তাই আমি কনসেপচুয়াল ক্লাসও কিন্তু নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল রবিবার রিজনিং ক্লাসে।